আসসালামু আলাইকুম। স্কুল ম্যাথমেটিক্সে তোমাদেরকে স্বাগতম। আমি জান্নাতুল ফেরদৌস হুমায়রা, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছি। আচ্ছা, তোমরা কি কখনো ফুলের বিবাহ দেখেছো? আজকে কিন্তু আমরা পড়ব ফুলের বিবাহ। চলো ক্লাসটি শুরু করি। তো এই ক্লাসে আমরা কিন্তু আগে শব্দার্থগুলো পড়ব, তারপর লেখক পরিচিতি, তারপর মূল গল্পগুলো আমরা দেখব এবং মূল গল্পের কোন কোন লাইনগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমরা দেখে ফেলবো। তো চলো শুরু করি আমরা শব্দার্থ দিয়ে। গল্প পড়ার সময় তোমরা আগে শব্দার্থগুলো ভালো করে পড়ে নিবে, তাহলে গল্পের ভিতরে তোমরা যখন গল্পগুলো পড়বে এর মধ্যে কিন্তু এই শব্দের অর্থগুলো তোমাদেরকে অনেক কাজে দিবে। তোমরা তখন বুঝতে পারবে কোন বাক্যে কি বলা হচ্ছে, এটা তোমরা ধরতে পারবে। তাই জন্য শব্দার্থ কিন্তু পড়া খুবই জরুরি। তো চলো শুরু করি। দেখো, প্রথম যে শব্দটা রয়েছে সেটা কি? কন্যা ভারগ্রস্ত। ঠিক আছে, কন্যা ভারগ্রস্ত শব্দের অর্থ কি? চলো দেখি। বিবাহযোগ্য কন্যা বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী অর্থে, সম্বন্ধের বিয়ের ক্ষেত্রে। ঠিক আছে, সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্র আমরা জানি যে যখন কোনো ছেলে আর মেয়ে বিবাহযোগ্য হয় তখন বাবা মা সম্বন্ধ করে যে কার সাথে বিয়ে দেওয়া যেতে পারে, পাত্র বা পাত্রী দেখাদেখি করে। তো সেটাই আসলে সম্বন্ধ। এরকম করে দেখাদেখি করে যদি কেউ তার কন্যা বা পুত্রের জন্য যোগ্য পাত্র পাত্রী খুঁজে পান, তাহলে কিন্তু বলা হচ্ছে যে সম্বন্ধ করে বিয়ে হচ্ছে। ঠিক আছে, আর এই সম্বন্ধ করে বিয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে বিবাহযোগ্য কন্যা বিয়ে দেওয়ার দায়িত্ব বহনকারী হচ্ছে কন্যা ভারগ্রস্ত। কি, আমার যদি একটা মেয়ে থাকে, তার যদি উপযুক্ত বয়স হয়ে যায় বিয়ের জন্য, তাহলে আমি বলতে পারি যে আমি কি কন্যা ভারগ্রস্ত, মানে আমার কন্যাকে বিয়ে দিতে হবে। এটা আমার কাছে একটা ভার বা আমার কাছে একটা দায়িত্ব, গুরু দায়িত্ব। তো এটাই বলা হচ্ছে যে কন্যা ভারগ্রস্ত। এরপর হচ্ছে কন্যা কর্তা। কন্যা কর্তা মানে কি? কন্যার অভিভাবক। ঠিক আছে, কন্যা কর্তা মানে কন্যার অভিভাবক। এই যে আমি এই যে একটা মেয়ে, ঠিক আছে, আমার অভিভাবক আমার বাবা বা মা, তারা হচ্ছে কি আমার কন্যা কর্তা, আমার অভিভাবক। পত্রাসন, পাতার উপর আসন। ঠিক আছে, পত্রাসন মানে পাতার উপর আসন। আমরা কিন্তু পদ্মাসন নাম শুনে থাকি, যে পদ্মের মতো একটা আসন, সেটার উপরে বসলে হিন্দু দেবদেবী, হিন্দুদের বা সনাতন ধর্মের কি দেবদেবীরা কিন্তু বিভিন্ন আসনের উপর বসে থাকেন। তো তারা হচ্ছে কি পদ্মাসনেও কিন্তু বসে থাকেন। তো পদ্মাসনের মতো, পদ্ম ফুলের মতো আসনের উপরে দেবদেবী বসলে সেটাকে আমরা পদ্মাসন বলি। আর এটা হচ্ছে কি পত্রাসন, মানে পাতার একটা আসন, পাতার মতো একটা বসার জায়গা। এরপর হচ্ছে অবগুণ্ঠনবতী। অবগুণ্ঠনবতী মানে হচ্ছে ঘোমটা দেওয়া। ঠিক আছে, যে বউরা ঘোমটা টেনে থাকে না, সেটা হচ্ছে কি ঘোমটা দেওয়া। এটাকে আমরা বলি কি অবগুণ্ঠনবতী। গল্পে বলা হয়েছে অবগুণ্ঠনবতী। ঠিক আছে, এরপর হচ্ছে ইয়ার্কি। ইয়ার্কি শব্দের অর্থ কি আমরা জানি, আমরা বন্ধু বান্ধবের সঙ্গে হাসি ঠাট্টা তামাশা করে বলি যে ইয়ার্কি করছি। তো সেটাই, যে বন্ধুদের সঙ্গেই করা চলে এমন আলাপ। ঠিক আছে, মজা বা ইয়ার্কি করে অনেকে অনেক কিছু বলে। তো বন্ধু বান্ধবের সাথেই কিন্তু আমরা এরকম ইয়ার্কি করতে পারি, এবং আমরা কিন্তু আমাদের গুরুজন যারা, তাদের সাথে এরকম ইয়ার্কি বা আজব আজব কথাবার্তা গল্পের ছলে কিন্তু আমরা বলতে পারি না। সেই জিনিসটাই হচ্ছে কি ইয়ার্কি। এরপর হচ্ছে সন্ধ্যা ঠাকুরানী দিদি। এখানে সন্ধ্যাকালকে দিদি বলে সম্বোধন করা হয়েছে। ঠিক আছে, সন্ধ্যা ঠাকুরানী দিদি। ঠাকুরানী দিদি মানে কি? ঠাকুমা বা হচ্ছে গুরুজন। ঠিক আছে, গুরুজন, আমাদের নানি বা দাদি। আর সনাতন ধর্মের ক্ষেত্রে সম্পর্কগুলোকে তারা কি বলে? ঠাকুমা বা ঠাকুরানী দিদি, মানে ঠাকুমার মতো সেরকম সম্পর্কের বড় গুরুজন এটা। আর এখানে হচ্ছে বোঝানো হচ্ছে কি, গল্পে এখানে বোঝানো হচ্ছে সন্ধ্যা বেলা হয় না, এই বেলা, এই সময়টাকে বলা হচ্ছে ঠাকুরানী দিদি। মানে এখানে সন্ধ্যাকালকে দিদি এবং ঠাকুমার আসনে বসিয়ে দিদি বলে সম্বোধন করা হচ্ছে। এরপরে দেখো পরিমল। পরিমল মানে হচ্ছে সুগন্ধ, মানে পরিমল শব্দের অর্থ সুগন্ধ। এরপর গন্ধোপাধ্যায়। গন্ধোপাধ্যায় হচ্ছে গন্ধের রাজা বোঝানো হয়েছে গল্পের মধ্যে। গন্ধোপাধ্যায় হচ্ছে গন্ধের রাজা বোঝানো হয়েছে। কুলাচার্য। কুলাচার্য হচ্ছে কুলের আচার্য বা বংশের প্রধান পুরোহিত। ঠিক আছে, পুরোহিত কিন্তু আমরা দেখে থাকি যে সনাতন ধর্মের
হচ্ছে যে প্রধান পূজা অর্চনা করেন সেই রকম ব্যক্তিকে আমরা বলি হচ্ছে পুরোহিত। আর হচ্ছে কুলাচার্য বলতে বোঝানো হচ্ছে কুলের আচার্য বা বংশের প্রধান পুরোহিত, ঠিক আছে, মানে সম্মানীয় এবং বড় পদের একজন পুরোহিত হিন্দু ধর্ম অনুসারে। এরপর হচ্ছে বাঞ্ছা মালি। বাঞ্ছা মালি হচ্ছে যে মালি ইচ্ছা মতো ফুল ফোটাতে পারে, ঠিক আছে। বাঞ্ছা মালি শব্দের অর্থ যে মালি ইচ্ছে মতো ফুল ফোটাতে পারে। এরপর হচ্ছে খদ্দত। খদ্দত মানে হচ্ছে জোনাকি পোকা, ঠিক আছে, খদ্দত মানে হচ্ছে জোনাকি পোকা। এওগণ। এওগণ মানে হচ্ছে সধবা নারী, ঠিক আছে, সধবা, ঠিক আছে। সধবা নারী কি মানে বিধবা না, স্বামী আছে তো এরকম এওগণ, তাদেরকে বলা হয় এও, ঠিক আছে, এওগণ। সধবা নারী, বিধবা নয়, তাদের স্বামী আছে। আমরা জানি যে স্বামী মারা গেলে সেই নারীকে বলা হয় বিধবা নারী, আর স্বামী আছে এমন নারীকে কি সধবা নারী। তো সধবা নারীকে গল্পে কিন্তু এওগণ বলা হয়েছে। কমল কাকা। কমল কাকা হচ্ছে কি কমলাকান্তকে কাকা বলে সম্বোধন করা হয়েছে, ঠিক আছে। কমলাকান্ত আমরা জানি কার ছদ্মনাম, তো সেটা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাই না। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কিন্তু কমলাকান্ত তার ছদ্মনাম, এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের এই গল্পের লেখক, তাকে কিন্তু কাকা বলে সম্বোধন করা হয়েছে, ঠিক আছে। শব্দার্থ এগুলোই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তীতে আমরা চলে যাচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আমাদের মূল গল্পের মধ্যে বিদ্যমান আছে। তাহলে দেখো যে ফুলের বিবাহ গল্পটি লিখেছেন কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একটু আগে আমি তোমাদের বলেছি যে ফুলের বিবাহ গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘু রচনা কমলাকান্তের দপ্তর গ্রন্থের নবম সংখ্যক লেখা হচ্ছে ফুলের বিবাহ, ঠিক আছে। এই যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লঘু রচনা কমলাকান্তের দপ্তর, এটা হচ্ছে একটা কি একটা লঘু বা একটা ছোট একটা রচনা। আর এই রচনা গ্রন্থের যে নবম সংখ্যাটা রয়েছে, এই নবম সংখ্যক লেখাই হচ্ছে ফুলের বিবাহ, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমাদের প্রশ্ন চলে আসতে পারে, ছোট প্রশ্ন, যে কমলাকান্তের দপ্তরের কত নম্বর হচ্ছে গল্প হচ্ছে আমাদের লেখা বা গল্প কি ফুলের বিবাহ, তখন আমরা বলবো যে নবম সংখ্যক, ঠিক আছে। নবম সংখ্যক লেখা হচ্ছে ফুলের বিবাহ। অথবা বলতে পারে যে ফুলের বিবাহ কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তখন আমরা বলবো কমলাকান্তের দপ্তর। কমলাকান্তের দপ্তর কার লেখা, তখন আমরা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এভাবে করে কিন্তু বিভিন্ন ভাবে ঘুরে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে। তোমরা যদি ভালো করে এটা বুঝে মুখস্থ করে রাখো, তাহলে আর কোনোভাবেই আসুক, তোমরা যে কোনো ভাবে আসলে তোমরা পেরে যাবে কিন্তু এটা। এই রচনায় হাস্যরসের মাধ্যমে বিভিন্ন ফুলের নাম, সে ফুলগুলোর গন্ধের তারতম্য, বর্ণের রকমফের অত্যন্ত সংবেদনশীলতার সাথে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র, ঠিক আছে। এই রচনায় কিন্তু আমরা নাম শুনে বুঝতে পারছি যে ফুলের বিবাহ কথাটা কিন্তু একটু আজব শুনতে শোনাচ্ছে, যে ফুলের বিবাহ, আমরা কি কখনো ফুলের বিবাহ দেখেছি, বা ফুলের বিবাহ কি বাস্তবে হয়? এটা আসলে একটা কল্পকাহিনী, বা এটা হচ্ছে একটা মজা করে লেখা হয়েছে, এটা আসলে কল্পনা থেকে লেখা হয়েছে, ঠিক আছে। আমরা যদি কল্পনা করি যে মানুষের বিয়ের মতোই ফুলের বিয়ে হচ্ছে, দুইটা ফুল দুইজনকে বিয়ে করছে, তাহলে কিন্তু সেটাই ফুলের বিবাহ। আর ফুল সম্পর্কিত কোনো গল্পতে আমরা অবশ্যই সেখানে ফুলের বিভিন্ন নাম জানতে পারবো। ফুল তো অনেক সুন্দর জিনিস, সৌরভের জিনিস, সুগন্ধের জিনিস, তো সেজন্যই বলা হচ্ছে যে এখানে যেহেতু ফুলের বিবাহ ফুল সম্পর্কিত, তাই কিন্তু আমরা এখানে বিভিন্ন ফুলের নাম সম্পর্কে জানবো, ফুলগুলোর গন্ধের তারতম্য, ঠিক আছে, কোনটা অতিরিক্ত সুগন্ধি ফুল, কোনটা একটু কম সুগন্ধ রয়েছে কোন ফুলে, তো সেগুলো গন্ধের তারতম্য সম্পর্কে আমরা জানবো। বর্ণের রকমফের অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে তুলে ধরেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। এরপর হচ্ছে লেখকের জবানিতে কিন্তু আমরা গল্পটি পাবো, ঠিক আছে। গল্পটি কিন্তু লেখক লিখেছেন এবং তিনি নিজের জবানিতে বা নিজের ভাষায় নিজের কণ্ঠে এটা উপস্থাপন করছেন, ঠিক আছে। এরপরে দেখো যে লেখক পরিচিতি, আমাদের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ফুলের বিবাহের লেখক। আর তিনি হচ্ছেন কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, তার জীবনের গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো, তার হচ্ছে কাব্যগ্রন্থ, তার লেখা প্রবন্ধ, সবকিছু কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে। দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 26শে জুন 1838 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার
অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ঠিক আছে, তাহলে এখানে দেখো 26শে জুন 1838 সালে কিন্তু পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার অন্তর্গত কাঁঠালপাড়া গ্রামে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন। এটা কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে যে কোথায় এবং কত সালে তিনি জন্মগ্রহণ করেন। তিনি 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সে বছরই ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরিতে নিযুক্ত হন। ঠিক আছে, এখানে কিন্তু আমাদের সাল দিয়ে আসতে পারে যে কত সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন বা বিএ পাশ করেন, তখন আমরা বলবো 1858 সালে। ঠিক আছে, অথবা এভাবে আসতে পারে যে ডেপুটি কালেক্টর ছিলেন কোন লেখক, তখন আমরা কিন্তু বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ঠিক আছে, আমাদের অপশনে যারা যারা থাকবে তাদের থেকে আমরা চুজ করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে। এভাবে করে আসতে পারে এই লাইন দিয়ে প্রশ্ন। এরপর কি বঙ্কিমচন্দ্র 33 বছর একই পদে চাকরি করে 1891 সালে অবসর গ্রহণ করেন। ঠিক আছে, তিনি কত বছর চাকরি করেন একই পদে? 33 বছর। তিনি কত বছর হচ্ছে তার চাকরি জীবন ছিল? 33 বছর। এরপর হচ্ছে তার অসামান্য কৃতিত্ব প্রকাশ পেয়েছে পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাসের রচনার পথিকৃৎ হিসেবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে তিনি কিন্তু পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ, মানে তিনি প্রথম, ধারণা করা হয় তিনি প্রথম যে পাশ্চাত্য ভাবাদর্শে মানে পাশ্চাত্য রীতির মতো করে বাংলা উপন্যাস লেখা শুরু করেছেন। ঠিক আছে, সেজন্য তাকে বলা হয় কি, তাকে বলা হয় প্রথম সার্থক বাংলা উপন্যাসের হচ্ছে জনক। ঠিক আছে, প্রথম সার্থক বাংলা উপন্যাস কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন এবং তার প্রথম সার্থক বাংলা উপন্যাসটি হচ্ছে দুর্গেশ নন্দিনী। এটাও আমরা মনে রাখবো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক পরীক্ষায় চলে আসে যে দুর্গেশ নন্দিনী কার লেখা। আমরা বলবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। যদি আসে যে বাংলা প্রথম হচ্ছে সার্থক উপন্যাস কোনটি, তখন আমরা বলবো দুর্গেশ নন্দিনী। এবং কত সালে? 1865 সালে। ঠিক আছে, 1865 সালে। এরপর দেখো 1865 সালে প্রকাশিত প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা কথা সাহিত্যে এক নবদিগন্ত উন্মোচন করে। আচ্ছা, দুইটা কথা একই হয়ে গেছে, আমরা এই দুইটার যে কোনো একটা হচ্ছে পড়লেই হয়ে যাবে। ঠিক আছে, এইটা আর এটা একই কথা, একটু অন্যভাবে লেখা আছে, তো এইখানে যে কোনো একটা লাইন ভালো করে পড়ে বুঝে রাখলেই হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম, তার চাকরি সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন, এরপর হচ্ছে প্রথম পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় করেছিলেন। এরপরে হচ্ছে তার সার্থক উপন্যাস হচ্ছে প্রথম দুর্গেশ নন্দিনী। এখান থেকেও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ ছোট ছোট প্রশ্ন চলে আসে। তো লেখক পরিচিতিটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি গদ্য পদের লেখক পরিচিতি আমরা বুঝে বুঝে ভালো করে মুখস্থ করব। এবং সব লাইন যে মুখস্থ করার দরকার আছে তা না, আমরা হচ্ছে এখানে দেখলাম যে জন্ম, তার তিনি কোথা থেকে পাশ করেছেন, এরপর তার হচ্ছে কোন পথিকৃৎ কেন তাকে বলা হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তার অন্যান্য উপন্যাস হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, যুগলাঙ্গুরীয়, রাধারানী, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। ঠিক আছে, এখানে কিন্তু অনেকগুলো উপন্যাসের নাম দেওয়া আছে, আমরা এই সকল উপন্যাসগুলো ভালো করে মনে রাখবো যেগুলো কার উপন্যাস। তো কি কি আছে? কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, ইন্দিরা, তারপর আছে যুগলাঙ্গুরী, রাধারানী, এরপর কি চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল, রাজসিংহ, আনন্দমঠ, দেবী চৌধুরানী ও সীতারাম। ঠিক আছে, এরপর কি প্রবন্ধ সাহিত্যেও বঙ্কিমচন্দ্র কৃতিত্ব দেখিয়েছেন, তিনি কিন্তু প্রবন্ধ সাহিত্যতেও কৃতিত্ব দেখিয়েছেন। কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র ইত্যাদি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। তাহলে আমাদের মনে রাখতে হবে কোনগুলো প্রবন্ধ গ্রন্থ এবং হচ্ছে কোনগুলো উপন্যাস। ঠিক আছে, উপন্যাসগুলো আলাদা করে আমরা লিখে লিখে মুখস্থ করব, আর প্রবন্ধ গ্রন্থগুলো কিন্তু বেশি নেই, নাম কমলাকান্তের দপ্তর, লোকরহস্য, কৃষ্ণচরিত্র, এই তিনটা ভালো করে মনে রাখবো। এরপর আসলো হচ্ছে তার মৃত্যুসাল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1894 সালের 8ই এপ্রিল মৃত্যুবরণ করেন। ঠিক আছে, আমরা কিন্তু জন্ম আর মৃত্যুসালটা খুব ভালো করে মুখস্থ করে নিব যে মৃত্যুসাল কত, 1894 সালের 8ই এপ্রিল। ঠিক আছে, এখন আমরা চলে যাচ্ছি মূল গল্পে।
দেখো কি বলা হচ্ছে মূল গল্পে। বৈশাখ মাস বিবাহের মাস, আমি পহেলা বৈশাখ নসি বাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম। ঠিক আছে, দেখো এই কথায় কি পাচ্ছি কি, বৈশাখ মাস হচ্ছে বিবাহের মাস। কোন মাস বিবাহের মাস? এখানে গল্পে বলা হচ্ছে বৈশাখ মাসকে বিবাহের মাস বলা হচ্ছে। আর হচ্ছে পহেলা বৈশাখে নসি বাবুর ফুল বাগানে, কার ফুল বাগানে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি নসি বাবুর ফুল বাগানে বসিয়া একটি বিবাহ দেখিলাম, ভবিষ্যৎ বর কন্যা দিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি। ঠিক আছে, আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে এই গল্পটি কিন্তু সাধু ভাষায় লেখা। ঠিক আছে, তার উপর কি এটা লেখক বলছে, কে গল্পটা কার জবানিতে আমরা দেখছি? লেখক। লেখককে এখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তিনি বলছেন, তিনি এই বিবাহটা দেখছেন। ঠিক আছে, তিনি এটা উপস্থাপন করছেন। কি বলেছে? ভবিষ্যৎ বর কন্যা দিগের শিক্ষার্থ লিখিয়া রাখিতেছি, মানে ভবিষ্যতে যারা বর বা কন্যা ছেলে মেয়েরা আছে ভবিষ্যতের যাদের বিয়ে হবে তারা যেন এটা থেকে একটু শিক্ষা গ্রহণ করতে পারে, সেটার জন্য লেখক এখানে লিখে রাখছেন। মল্লিকা ফুলের বিবাহ, আচ্ছা আমরা কার বিবাহ দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি মল্লিকা ফুলের বিবাহ। ঠিক আছে, কোন ফুলের বিবাহ আমরা এখানে দেখতে পাচ্ছি? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মল্লিকা ফুলের বিবাহ আমরা দেখতে পাচ্ছি। বৈকাল শৈশব অবসান প্রায়, কলিকা কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল। আচ্ছা, বৈকাল শৈশব কি বলা হচ্ছে? অবসান প্রায়। অবসান প্রায় মানে কি? শেষের দিকে, শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, শেষের দিকে বা শেষ হয়ে যাচ্ছে। বৈকাল শৈশব মানে কি? ছোটবেলা শেষ হয়ে যে সে হচ্ছে কি কলি থেকে ফুলে রূপান্তরিত হচ্ছে। মানে একটা মেয়ে বা ছেলে তো আস্তে আস্তে ছোট থেকে বড় হয়, তাই না? বড় হলে আমরা তাকে বিবাহযোগ্য বলে মনে করি একটা নির্দিষ্ট প্রাপ্ত বয়সে হলে। আর আগে হচ্ছে তার শৈশব বা ছোটবেলা, তো সেরকম এই ফুলের কথা বলা হচ্ছে, মল্লিকা ফুলের কথা বলা হচ্ছে যে তার শৈশব শেষ হয়ে যাচ্ছে, বিয়ের বয়স চলে এসেছে, কলি থেকে সে ফুলে রূপান্তরিত হচ্ছে। কলি হচ্ছে তার ছোটবেলাকে ধরা হচ্ছে এবং ফুল হচ্ছে তার বড়বেলাকে ধরা হচ্ছে। কলিকা কন্যা, কলিকা মানে হচ্ছে এখানে কলি, ফুলের কলি। কন্যা বিবাহযোগ্য হইয়া আসিল, কন্যার পিতা বড়লোক নহে, ক্ষুদ্র বৃক্ষ। ঠিক আছে, এখানে বলা হচ্ছে কি যে কন্যার পিতা হচ্ছে বড়লোক না বা ধনী না, তিনি হচ্ছে ক্ষুদ্র বৃক্ষ, মানে ছোট একটা গাছ বা অর্থকড়ি কম, এটা বোঝানো হচ্ছে যে তারা হচ্ছে ধনী না। তাহাতে আবার অনেকগুলি কন্যা ভারগ্রস্ত। আচ্ছা, কন্যা ভারগ্রস্ত এটা শব্দার্থতে কিন্তু আমরা পেয়েছি। আর এখানে কি বলা হচ্ছে যে কন্যার পিতা যিনি সে হচ্ছে ক্ষুদ্র বৃক্ষ, এবং আমরা জানি যে একটা বৃক্ষে কিন্তু একটাই ফুল হয় না, অনেকগুলো ফুল হয়। তো এক একটা ফুলকে ওই ফুল গাছের কন্যা বলা হচ্ছে বা কন্যা ধরা হচ্ছে। সেজন্য বলা হচ্ছে কি তার গাছে আরো অনেক ফুল আছে, মানে কি আরো তার অনেক কন্যা আছে, তাদেরকেও তার বিয়ে দিতে হবে। সেজন্য বলা হচ্ছে যে তিনি হচ্ছে কন্যা ভারগ্রস্ত, তার কাঁধে আরো কন্যার দায়িত্ব আছে বিয়ে দেওয়ার জন্য। এরপর দেখো যে সম্বন্ধের অনেক কথা হইতেছিল, কিন্তু কোনটা স্থির হয় নাই। উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র বটে, কিন্তু ঘর বড় উঁচু, স্থলপদ্ম অত দূর নামিল না। ঠিক আছে, এই কন্যা যখন বিবাহযোগ্য হয় আমরা কি করি? অনেক পাত্র দেখি। তো এখানে বলা হচ্ছে কি যে পাত্র এরকম দেখা দেখির সময় স্থলপদ্মের একটা সন্ধান পেল, কিন্তু স্থলপদ্মের সাথে বিবাহটা হবে না। কেন হবে না? কারণ স্থলপদ্ম হচ্ছে বড় উঁচু গোত্রের বা তারা হচ্ছে ধনী, এই জন্য স্থলপদ্মের সাথে বিয়ের কথা এগোলো না। জবা এ বিবাহে অসম্মত ছিল না, কিন্তু জবা বড় রাগী। এখন বলা হচ্ছে জবা ফুলের কথা, যে জবা ফুলের সাথেও তার বিবাহের একটা সম্বন্ধ আসছিল, কিন্তু জবাও এতে কি অসম্মত ছিল না, মানে তার মতামত ছিলই প্রায় বিয়ের জন্য, কিন্তু জবা হচ্ছে রাগী, এটা তার একটা খারাপ দিক, রাগী, এই জন্য জবার সাথেও হচ্ছে বিয়েটা হবে না। দেখো কন্যাকর্তা পিছাইলেন, এই যে জবা হচ্ছে রাগী, সেজন্য কন্যাকর্তা এখানে বিয়েটা স্থির করলেন না। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু বড় দেমাগ, প্রায় তাহার বর পাওয়া যায় না। এইরূপ অবস্থার সময়ে ভ্রমররাজ ঘটক হইয়া মল্লিকা বৃক্ষ সদনে উপস্থিত হইলেন। ঠিক আছে, এখানে আমাদের ঘটক হচ্ছে ভ্রমররাজ। ঠিক
ঠিক আছে, ভ্রমর নামে আমরা কি একটা পোকা সম্পর্কে জানি, সেই পোকাটাই হচ্ছে এখানে আমাদের গল্পের ঘটক। তিনি হচ্ছে এই বিয়েটা সাজাবেন বা বিয়েটা পাত্রপাত্রী। আচ্ছা, ঘটক কি? ঘটককে আমরা হচ্ছে যখন ছেলে বা মেয়েকে বিয়ে দিতে চাই তখন বিভিন্ন সম্বন্ধ বা ঘরের প্রস্তাব আনতে বলি, বা ছেলের জন্য মেয়েকে দেখতে বলি, বা মেয়ের জন্য ছেলেকে দেখতে বলি। ঠিক আছে, নিজেদের মধ্যে দেখা দেখি তো করি, তার সাথে সাথে যদি আমরা না পাই তখন আমরা অন্য একটা তৃতীয় ব্যক্তিকে বলি যে ভালো ছেলে বা ভালো মেয়ে পেলে আমাদেরকে জানাবেন। তখন তার সাথে কিন্তু আমরা ছেলের বা মেয়ের সকল তথ্য দিয়ে তার কাছ থেকে মেয়ে বা ছেলে জোগাড় করার চেষ্টা করি। তো এই যে তৃতীয় ব্যক্তিটি যিনি হচ্ছে বিবাহের জন্য ছেলের জন্য মেয়ে, ঠিক আছে, মানে ছেলের জন্য পাত্রী দেখা শুরু করে এবং মেয়ের জন্য দেখা গেছে যে পাত্র খোঁজা শুরু করে, তিনি হচ্ছে তৃতীয় ব্যক্তিটি হচ্ছে ঘটক নামে পরিচিত। তাহলে এখানে ভ্রমরাজ হচ্ছে ঘটক। তাহলে দেখা গেল যে এখানে হচ্ছে মল্লিকা ফুলের বিয়ে হচ্ছে নসিরাম বাবুর ফুল বাগানে, এবং মল্লিকা ফুলের জন্য তার পিতা তিনি হচ্ছে পাত্র দেখছিলেন। তো পাত্র হিসেবে তিনি প্রথমে আমরা পেলাম স্থলপদ্মের নাম, কিন্তু স্থলপদ্ম হচ্ছে বড় উঁচু গোত্রের বা ধনী, সেজন্য তার সাথে বিয়েটা হবে না। এরপর হচ্ছে জবা। জবা হচ্ছে অসম্মত ছিল না, কিন্তু জবা ফুলের হচ্ছে কি রাগ বেশি, সেজন্য কন্যাকর্তা জবা ফুলকেও যোগ্য হিসেবে নিলেন না। এরপরে হচ্ছে কি গন্ধরাজের কথা আমরা পেলাম। গন্ধরাজ পাত্র ভালো, কিন্তু তার বড় দেমাগ, মানে অহংকার। দেমাগ মানে কি? অহংকার। আমরা বলি না সমাজে কারো অহংকার থাকলে আমরা বলি তার বড় দেমাগ, তো এরকমই বলা হচ্ছে যে সে হচ্ছে অহংকারী, সেজন্য সেখানেও আসলে তার ঘরটা পছন্দ হলো না কন্যার পিতার। এবং আমরা এখানে পাচ্ছি ভ্রমররাজ ঘটকের কথা। তিনি আসিয়া বলিলেন, গুন 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 মেয়ে আছে। ভ্রমর মানে ঘটকের কাজই হচ্ছে বিয়ে দেওয়া। তো এখানে ভ্রমর বলছে কি, ভ্রমর তো গুন 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 শব্দ করে, সে বলছে কি মেয়ে আছে, সে বাসে বাসে যে বলছে মেয়ে আছে, তাহলে মল্লিকা ফুলের বাসায় যে সে মেয়ের খোঁজ করছে, যে বিবাহযোগ্য মেয়ে কি আছে। পরবর্তীতে আমরা দেখছি কি যে মল্লিকা বৃক্ষ পাতা নাড়িয়া সায় দিলেন আছে। মল্লিকা বৃক্ষ পাতা নেড়ে সায় দিলেন যে মেয়ে আছে এখানে বিবাহের যোগ্য। ভ্রমর পত্রাসন গ্রহণ করিয়া বলিলেন, গুন 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 গুনাগুন মেয়ে দেখিব। আচ্ছা, এখন মল্লিকা বৃক্ষ হচ্ছে তাকে সায় দিল যে মেয়ে এখানে আছে, তখন ভ্রমর সেখানে যে পত্রাসন গ্রহণ করলো। পত্রাসন আমরা শব্দার্থের মধ্যে পেয়েছি কি পাতার আসন, পাতার আসনে বসলেন এবং মেয়ে দেখার জন্য তিনি বসলেন। বৃক্ষ শাখা নত করিয়া মুদিত নয়না অবগুণ্ঠনবতী কন্যা দেখাইলেন। অবগুণ্ঠনবতী আমরা শব্দার্থে জেনেছি, এটা শব্দের অর্থ কি ঘোমটা। ঘোমটা টেনে হচ্ছে মেয়ে এসেছে। মুদিত নয়না, মুদিত নয়না মানে কি চোখ বুজে বা চোখ বন্ধ করে আছে, লজ্জায়। ঠিক আছে, লজ্জায় চোখ বুজে ঘোমটা টেনে আসলো কন্যা, আমাদের কন্যাকে মল্লিকা ফুল। ঠিক আছে, ভ্রমর একবার বৃক্ষকে প্রদক্ষিণ করিয়া আসিয়া বলিলেন, গুন 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 দেখিতে চাই, ঘোমটা খোলো। ভ্রমর তো ঘটক, সে তো আগে মেয়েকে দেখবে, তারপরেই তো তার জন্য পাত্র স্থির করবে। তো সে মেয়ের ঘুমটা খোলার জন্য বলছে যে তোমাকে দেখবো, ঘুমটাটা সরাও। এরপর কি দেখো যে লজ্জাশীলা কন্যা কিছুতেই ঘুমটা খুলে না। এখন মল্লিকা ফুলের কি তিনি খুব লজ্জাশীলা, তার খুব লজ্জা, সে ঘুমটা খুলছে না লজ্জাতেই। বৃক্ষ বলিলেন, আমার মেয়েগুলি বড় লাজুক, তুমি একটু অপেক্ষা করো, আমি মুখ দেখাইতেছি। মেয়ে হচ্ছে ঘুমটা খুলছে না, এজন্য বাবা বললেন কি তুমি একটু অপেক্ষা করো, আমি মেয়েকে দেখাচ্ছি। ও তো খুব লজ্জাশীল, এজন্য এখন ঘুমটা খুলতে চাচ্ছে না। পরবর্তীতে দেখো যে ভ্রমর ভৌ করিয়া স্থলপদের বৈঠকখানায় গিয়া রাজপুত্রের সঙ্গে ইয়ার্কি করিতে বসিলেন। তো ভ্রমর অন্য বাসায় যে সে হচ্ছে আড্ডা তামাশা করতে বসে আছে, এমনি গল্প গুজব করছে তার হচ্ছে ফ্রি টাইমে। ঠিক আছে, এরপর কি এদিকে মল্লিকার সন্ধ্যা ঠাকুরানী দিদি আসিয়া তাহাকে কত বুঝাইতে লাগিল, বলিল, দিদি একবার ঘুমটা খোলো, নইলে বর আসিবে না, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার ইত্যাদি। ঠিক আছে, এখানে দেখো যে সন্ধ্যা ঠাকুরানী দিদি মল্লিকা ফুলকে ঘুমটা খোলার জন্য বলছে, ঘুমটা খোলার জন্য তাকে আদর করে বিভিন্ন রকম ভাবে ভুলিয়ে ভালিয়ে চেষ্টা করছে ঘুমটা যাতে সে খোলে।
ঠিক আছে। তাহলে সন্ধ্যা ঠাকুরানী দিদি, এটা আগেও বলেছি, কি ঠাকুরানী দিদি মানে কি ঠাকুমা, বয়স্ক একজন সম্পর্ক, হিন্দু ধর্মের সম্পর্কের ঠাকুমা আমরা বলি, আমাদের মুসলিমরা কি বলি দাদি বা নানি, তো সেরকম আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষ। আর এখানে সেই বয়োজ্যেষ্ঠ সম্পর্কটাকে সন্ধ্যাকে বলা হচ্ছে, অর্থাৎ সন্ধ্যার একটা সময় আসে না, সন্ধ্যাকাল বা সন্ধ্যা বেলা আমরা বলি, সেই সময়টাকে এখানে ঠাকুরানী দিদি সম্বোধন করা হচ্ছে। এরপরে দেখো যে কত আদর করে কত কিছু বলছে, লক্ষ্মী আমার, চাঁদ আমার, সোনা আমার, ঘুমটা খোলো। কলিকা কতবার ঘাড় নাড়িল। কলিকা মানে হচ্ছে কলি, আগেও বলেছি ফুলের কলি, মল্লিকা ফুলের কলি। ঘাড় নাড়িল, কতবার রাগ করিয়া মুখ ঘুরাইল, কতবার বলিল ঠান দিদি তুই যা, কিন্তু শেষে সন্ধ্যার স্নিগ্ধ স্বভাবে মুগ্ধ হইয়া মুখ খুলিল। তখন ঘটক মহাশয় ভোগ করিয়া রাজবাড়ি হইতে নামিয়া আসিয়া ঘটকালিতে মন দিলেন। কন্যার পরিমলে মুগ্ধ হইয়া বলিলেন গুন 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 গুনাগুন, কন্যা গুণবতী বটে, ঘরে মধু কত। আচ্ছা, এখানে তাহলে এত সুন্দর করে বুঝানোর পর মল্লিকা ফুল হচ্ছে রাজি হচ্ছিল না, প্রথমে ঘাড় নাড়লো যে সে মুখ খুলবে না, কিন্তু পরবর্তীতে সে মুখটা খুলে ঘটককে দেখালো। এরপর ঘটক মল্লিকা ফুলকে দেখে পছন্দ করলো, সে বলছে যে মেয়ে সুন্দর, মেয়ে ভালো, ঠিক আছে। এবং এটা বলা হচ্ছে যে তিনি বলছেন যে ঘরে মধু কত। আচ্ছা, ঘরে মধু কত বলতে এখানে বোঝানো হচ্ছে কি যে উপঢৌকন, বা আমাদের সমাজে আমরা আগে প্রচলিত ছিল কি মেয়ে বিয়ে দেওয়ার জন্য যৌতুক দিতে হতো কন্যার পিতাকে, তো সেই হিসেবে এখানে যৌতুকটাকে এখানে বলা হচ্ছে মধু, ঠিক আছে। ঘরে মধু কত ঘটক জিজ্ঞেস করছে। এবার কন্যার পিতা কি বলছেন, কন্যাকর্তা বৃক্ষ বলিলেন ফর্দ দিবেন, কড়ায় গন্ডায় বুঝাইয়া দিবে। ভ্রমর বলিলেন গুন গুন আপনার অনেক গুণ, ঘটকালিটা। আচ্ছা, এখন কন্যাকর্তা সেই মধু বা উপঢৌকনের কথা শুনে সে বলছেন যে সে কড়ায় গন্ডায় হিসাব বুঝিয়ে পাত্রপক্ষকে সকল হচ্ছে উপঢৌকন দিবেন। এবং ঘটক তখন শুনে খুশি হয়ে বলছে যে আপনার তো অনেক গুণ, মানে সবকিছু ঠিক আছে, তার কাছে সব ঠিক লাগছে। এরপর বলছে যে ঘটকালিটা, ঘটকালিটা মানে বোঝাচ্ছে যে ঘটকের পারিশ্রমিকের কথা বলছে, যে আমার পারিশ্রমিকটা, তাহলে সেটাই বলছে যে ঘটকালিটা, ঠিক আছে। ঘটক ঘটকের পারিশ্রমিকটা দাবি করছে। কন্যাকর্তা শাখা নাড়িয়া সায় দিল, তাও হবে। ভ্রমর বলি ঘটকালির কিছু আগাম দিলে হয় না। আচ্ছা, এখানে আসবে ভ্রমর বলিল, ঠিক আছে, মানে ভ্রমর বলল যে ঘটকালির কিছু আগাম দিলে হয় না, মানে ও ভ্রমর অ্যাডভান্সে ঘটকালির কিছুটা টাকা চাচ্ছে। নগদ দান বড় গুণ, গুণ গুণ গুণ, ঘটকালির জন্য নগদ টাকাটা সে চাচ্ছে যে নগদান দিলে সেটা ভালো হয়। ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল আগে বরের কথা বলো, বর কে। বৃক্ষ হচ্ছে অর্থাৎ কন্যার পিতা কি করলো, কন্যার পিতা বিরক্ত হয়ে বলল শাখা নেড়ে যে আগে বরের কথা বলো, তুমি তো কন্যা দেখলে, উপঢৌকনের কথা বললে, নিজের ঘটকালির কথা বললে, এখন বরের কথাটা তো বলো যে বরের কি অবস্থা। ভ্রমর বলল কি যে বর অতি সুপাত্র। ভ্রমর বলল যে বর অতি সুপাত্র মানে বর ভালো পাত্র, তার অনেক গুণ। এ সকল কথোপকথন মনুষ্যে শুনিতে পায় না, আমি কেবল দিব্যকর্ণ পাইয়া এ সকল শুনিতেছিলাম। আমি শুনিতে লাগিলাম কুলাচার্য মহাশয় পাখা ঝাড়িয়া ছয় পা ছড়াইয়া গোলাপের মহিমা কীর্তন করিতেছিলেন। বলিতেছিলেন যে গোলাপ বংশ বড় কুলীন, কেননা ইহারা ফুলে মেল। যদি বলো সকল ফুলি ফুলে, তথাপি গোলাপের গৌরব অধিক, কেননা ইহারা সাক্ষাৎ বাঞ্ছা মালির সন্তান, তাহার সহস্ত রোপিত। যদি বলো এ ফুলে কাটা আছে, কোন কুলে বা কোন ফুলে নাই। আচ্ছা, এখানে এখন ঘটক তার পাত্রের কথা বলছে যে পাত্রটা হচ্ছে গোলাপ ফুল, পাত্র হচ্ছে গোলাপ ফুল, এবং গোলাপ ফুলের সুনাম করার জন্য বলছে কি যে গোলাপ হচ্ছে সুন্দর একটা ফুল, সব ফুলই তো সুন্দর, যদি বলো তাও কি গোলাপও একটা সুন্দর ফুল, সেটার গুণ বলছে। এবং বলছে যে যদি বলো যে গোলাপের মধ্যে কাঁটা আছে, তাহলে বলছে যে কোন ফুলে বা কোন ফুলে কাঁটা নাই, কোন বংশের কাঁটা নাই, গোলাপেরও আছে অন্যান্য ফুলেরও আছে। এভাবে গোলাপের গুণগান তিনি গাইছেন। এরপরে দেখো যে এখানে বলা হচ্ছিল কি যে এই সকল কথোপকথন মনুষ্য শুনতে পায় না, এই যে গাছগাছালি ভ্রমরের এইসব কথোপকথন বঙ্কিমচন্দ্র লেখক হচ্ছে চিন্তা করছে, কল্পনা করে লিখছে। তো তিনি কিন্তু আসলে
এসব গল্প কিন্তু আসলে এই ফুল ফলাদির কথা কি আমরা শুনতে পাই? তো তিনি সেটাই বলছেন যে মনুষ্য বা মানুষরা এই গল্প এসব কিন্তু শুনতে পায় না, কিন্তু আমি শুনতে পাচ্ছি, কারণ আমি একটা দিব্য কর্ণ প্রাপ্ত হয়েছি, মানে আমি হচ্ছে স্পেশাল একটা পাওয়ার পেয়েছি, সেটার জন্য আমি ওদেরটা শুনতে পাচ্ছি। এরপর বলা হচ্ছে কি যে বাঞ্ছা মালির সন্তান। বাঞ্ছা মালির সন্তান মানে কি আমরা শব্দার্থে জেনেছি যে মালি নিজে সেই ফুলের হচ্ছে জন্ম দিচ্ছে, এবং সহস্তরোপিত মানে কি নিজের হাতে গাছটাকে লাগিয়ে হচ্ছে রোপণ করেছে। এরপরে দেখো, যাহা হোক ঘটকরাজ কোন রূপে সম্বন্ধ স্থির করিয়া বউ করিয়া উড়িয়া গিয়া গোলাপ বাবুর বাড়িতে খবর দিলেন। ঠিক আছে, ভ্রমর তাহলে কন্যার পিতা মল্লিকা ফুলের সাথে কথা বলে তিনি হচ্ছে এখন গেলেন গোলাপের বাড়িতে, যেহেতু গোলাপ ফুলের সাথে মল্লিকা ফুলের বিয়ে দিবেন। গোলাপ তখন বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করিতেছিল। বিবাহের নাম শুনিয়া আহ্লাদিত হইয়া কন্যার বয়স জিজ্ঞাসা করিল। এখন গোলাপ ফুলের কথা বলা হচ্ছে কি, সে বাতাসের সঙ্গে নাচিয়া নাচিয়া হাসিয়া হাসিয়া লাফাইয়া লাফাইয়া খেলা করছে। ঠিক আছে, এবং বিবাহের নাম শুনে সে খুব আহ্লাদিত হলো বা খুশি হইয়া কন্যার বয়স জিজ্ঞেস করলো যে কন্যার বয়স কত। ভ্রমর বলিল, আজই কালি ফুটিবে, মানে কলি আছে এখনো ফোটে নাই, আজ বা কালকের মধ্যে কলি থেকে ফুলে রূপান্তরিত হবে। গোধূলি লগ্ন উপস্থিত গোলাপ বিবাহে যাত্রার উদ্যোগ করিতে লাগিলেন। উচ্চিঙ্গরা নহবত বাজাইতে আরম্ভ করিল। মৌমাছি সানাইয়ের বায়না লইয়াছিল, কিন্তু রাতকানা বলিয়া সঙ্গে যাইতে পারিল না। তাহলে আমরা এখানে দেখছি কি, মৌমাছি এই বিবাহটা তাহলে কি হলো, আগে স্থির হলো গোলাপের সঙ্গে মল্লিকা ফুলের বিয়ে হবে, এবং গোধূলি লগ্ন উপস্থিত হলো। বিয়ের একটা লগ্ন হিন্দু ধর্ম মতে বা সনাতন ধর্ম মতে কি, বিয়ের একটা লগ্ন থাকে, সেই লগ্ন অনুযায়ী বিয়ে করতে হয়। সেই শুভ লগ্ন হচ্ছে তাদের গোধূলি লগ্নে বিয়ে হবে, এবং সেই লগ্নটা চলে এসেছে, উপস্থিত হয়ে গেছে, এবং গোলাপ বিবাহ যাত্রার জন্য উদ্যোগ গ্রহণ করছে যে বিবাহ করতে যাবে, সে বিয়ে করতে যাবে। তো ঢাক ঢোল সবকিছু নিয়ে, বহর নিয়ে তারা যেতে প্রস্তুত। তো মৌমাছির কথা বলা হচ্ছে যে মৌমাছি সানাই বাজাতে চেয়েছিল, কিন্তু সে আসলে কি রাতকানা, রাতে সে দেখতে পারে না, সেজন্য সে যেতে পারলো না। খদ্দতেরা ঝাড় ধরিল, মানে হচ্ছে কি জোনাকি পোকা, তারা হচ্ছে ঝাড় ধরিল, আকাশে তারাবাজি হইতে লাগিল। খদ্দতেরা হচ্ছে মানে জোনাকি পোকা, আমরা জানি যে জোনাকি পোকার হচ্ছে মধ্য দিয়ে আলো জ্বলে। তো এটাই বলা হচ্ছে যে তারা এমন ভাবে ঝাঁক বেঁধে যাচ্ছে যেন মনে হচ্ছে আকাশে তারাবাজি হচ্ছে, তাদের আলোতে মনে হচ্ছে আকাশে তারাবাজি হচ্ছে। কোকিল আগে আগে ফুক রাইতে লাগিল। ঠিক আছে, অনেক বড় যাত্রী চলিল, স্বয়ং রাজকুমার স্থলপদ্ম দিবা বসানে অসুস্থকর বলিয়া আসিতে পারিলেন না। আমরা আগেও শুনেছি যে স্থলপদের কথা, যে স্থলপদের বড় বংশ দেখে মল্লিকা ফুলের সাথে বিবাহটা স্থির হয়নি তার, আর তিনি কিন্তু যেতে চেয়েছিলেন বিবাহতে, কিন্তু যেতে পারেনি, কারণ সে হচ্ছে অসুস্থ। কিন্তু জবা গোষ্ঠীর শ্বেত জবা, রক্ত জবা, জরদ জবা প্রভৃতি সব অংশে আসিয়াছিল, কিন্তু জবা ফুল কিন্তু আবার এই বিবাহে উপস্থিত, এবং সকল ধরনের জবা, যত ধরনের জবা আছে, শ্বেত জবা, রক্ত জবা, জরদ জবা প্রভৃতি সকল বংশের জবাই কিন্তু এখানে চলে এসেছে, বিবাহে অংশগ্রহণ করছে। করবীদের দল সেকেলে রাজাদিগের মতো বড় উচ্চ ডালে চড়িয়া আসিয়া উপস্থিত হইল, এবং করবী হচ্ছে ফুলও কিন্তু উপস্থিত হলো বিবাহে যাওয়ার জন্য। সেউতি নিতবর হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল। সেউতি এখানে হচ্ছে এক ধরনের সাদা হচ্ছে গোলাপ, এই গোলাপটা কি হবে, নিতবর হবে। নিতবর মানে হচ্ছে হিন্দু ধর্মে বিয়ের সময় বরের মতো করে একটা ছোট বাচ্চাকে সাজানো হয়, বরের মতো করে সাজানো হয়, তো সেটাকে বলা হয় নিতবর। তো এখানে বলা হচ্ছে যে গোলাপ, সাদা গোলাপ হচ্ছে নিতবর হচ্ছে এখানে। হইবে বলিয়া সাজিয়া আসিয়া দুলিতে লাগিল, গরদের জোর পড়িয়া চাপা আসিয়া দাঁড়াইল। এখানে কিন্তু আমরা চাপা ফুলের উপস্থিতিও দেখতে পাচ্ছি। উগ্র গন্ধ ছুটিতে লাগিল। চাপা ফুলের হচ্ছে কি একটা উগ্র গন্ধ আছে, তাহলে আমরা কিন্তু একটা ফুলের একটা বৈশিষ্ট্য পেলাম যে চাপা ফুলের উগ্র গন্ধ, এবং চাপা ফুল আসতে হচ্ছে তার উগ্র গন্ধটা ছুটতে শুরু করলো। গন্ধরাজেরা বড় বাহার দিয়া দলে দলে আসিয়া
গন্ধ বিলাইয়া দেশ মাতাইতে লাগিল। আমরা আরেকটা সুগন্ধি ফুলের নাম পেলাম যে গন্ধরাজ। গন্ধরাজও কিন্তু বরযাত্রীর সাথে যাচ্ছে। অশোক নেশায় লাল হইয়া আসিয়া উপস্থিত, সঙ্গে এক পাল পিঁপড়া মোসাহেব হইয়া আসিয়াছেন। তাহাদের গুণের সঙ্গে সম্বন্ধ নাই, কিন্তু দাঁতের জ্বালা বড়। কোন বিবাহে না এরূপ বরযাত্রী জোটে, কোন বিবাহে না এরূপ বরযাত্রী জোটে, আর কোন বিবাহে না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায়। অর্থাৎ এখানে কিন্তু এই ফুলের সাথে সাথে পিঁপড়ারাও যাচ্ছে, এবং এখানে বলা হচ্ছে যে ফুলের বৈশিষ্ট্য তো আমরা দেখলাম যে গন্ধরাজ, চাঁপা এসব ফুল কিন্তু সুগন্ধি ফুল, তারা সুবাস ছড়াচ্ছে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করছে না। কিন্তু এখানে পিঁপড়ারা হচ্ছে এমন বরযাত্রী যাদের কোনো সুবাস নেই, তাদের এরকম কোনো গুণের বৈশিষ্ট্য আমরা পাচ্ছি না, কিন্তু তাদের একটা সমস্যা আছে, তারা কি হুল ফুটায়। হুল ফুটায় মানে কামড়ে দেয়, এবং এখানে বলছে যে তারা না আবার যেন তারা বিশৃঙ্খলা না বাধায়। তারা যদি হুল ফুটিয়ে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে তাহলে তো সমস্যা হয়ে যাবে। তো সেটাই বলা হচ্ছে যে তারা জানি আবার হুল ফুটিয়ে বিপদ যেন বাঁধিয়ে না দেয়। কুরুবক, কুট্টুজ প্রভৃতি আরো অনেক বরযাত্রী আসিয়াছিলেন। ঘটক মহাশয়ের কাছে তাহাদের পরিচয় শুনিবেন। সর্বত্রই তিনি যাতায়াত করেন এবং কিছু কিছু মধু পাইয়া থাকেন। তাহলে ঘটকের হচ্ছে মাধ্যমে এখানে কিন্তু অনেক বরযাত্রী চলে এসেছেন, এবং ঘটক কিন্তু প্রায় এই সব মানুষ, এই সব ফুলের বা এই যে বরযাত্রীরা যারা তাদের বাসায় যান, যাতায়াত করেন, তাদের সাথে আতাত রয়েছে বা পরিচিতি রয়েছে তার, এবং ঘটক এদের কাছ থেকে প্রায় মধু সংগ্রহ করে থাকেন, মধু পাইয়া থাকেন। তার হচ্ছে কিছু বকশিস বা কিছু হচ্ছে বকশিস বা টাকার সাথে এখানে মধুর তুলনা করছে, যে ঘটকের সাথে আতাত রয়েছে এবং ঘটক প্রায় তাদের সাথে যাতায়াত করেন এবং মধু পেয়ে থাকেন তাদের থেকে। আমারও নিমন্ত্রণ ছিল, আমিও গেলাম। দেখি বরপক্ষের বড় বিপদ। বাতাস বাহকের বায়না লইয়াছিল, তখন হু হুম করিয়া অনেক মর্দানি করিয়াছিলেন, কিন্তু কাজের সময় কোথায় লুকাইলেন কেহ খুঁজিয়া পায় না। অর্থাৎ এখানে বলা হচ্ছে কি, বাতাস হচ্ছে বেশ হন্তদন্ত করে, হ্যাঁ আমি আসবো, এটা এরকম করে সে কিন্তু একটা নিয়েছে, বাহকের একটা দায়িত্ব নিয়েছে। এই যে বাহকের বায়না লইয়াছিলেন বা বাহকের দায়িত্ব কিন্তু কে নিয়েছিলেন? বাতাস বাহকের দায়িত্ব নিয়েছিল, খুব জোর দেখিয়ে বলেছিল যে হ্যাঁ আমি আসবো, দায়িত্ব নিয়েছে, কিন্তু পরবর্তীতে তাকে কেউ আবার খুঁজে পাচ্ছে না। যখন এই বরযাত্রীর সময় দরকার তখন কেউ একে খুঁজে পাচ্ছে না। দেখিলাম বরযাত্রী সকলে অবাক হইয়া স্থিরভাবে দাঁড়াইয়া আছেন। এখন বাহকই তো নেই, তারা কিভাবে যাবে? তারা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। এই বাতাস হচ্ছে আমাদের বিয়ের মধ্যে কিছু মানুষ থাকে না যে একটু ঝামেলা করে, তো সেরকমই বাতাস এখানে একটু ঝামেলা করে ফেলেছে, সে আসেনি। তার একটা গুরু দায়িত্ব ছিল কিন্তু সে আসেনি, এবং তাদের এখানে একটা সব একটু লন্ডভন্ড হওয়ার মতো অবস্থা হয়ে গেছে, সবাই থমকে দাঁড়িয়ে আছে যে এখন কি হবে। তখন দেখিলাম এরপর কি বলছে যে মল্লিকা দিগের কুল যায় দেখিয়া আমিও বাহকের কার্য স্বীকার করিলাম। স্থিরভাবে দাঁড়াইয়া আছেন, মল্লিকা দিগের কুল যায় দেখিয়া আমি বাহকের কার্য স্বীকার করিলাম। আচ্ছা, এখানে মল্লিকা দিগের কুল যায় বলতে কি বোঝানো হচ্ছে? যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে সনাতন ধর্মের বিয়ে রীতি অনুযায়ী একটা শুভ লগ্নের মধ্যে কিন্তু বিয়ে দিতে হয়। লগ্নটা বয়ে গেলে বা চলে গেলে, পার হয়ে গেলে সেই বিয়েটা আর সম্পন্ন হয় না। তো সেটাই বলা হচ্ছে যে এখন এই আগের থেকে একটা জিনিস প্রচলিত যে লগ্ন বয়ে গেলে মেয়েদের ক্ষেত্রে বেশি একটা সমস্যা হয়। একটা লগ্নে যদি মেয়েদের বিয়ে না হয় পরবর্তীতে আর বিয়ে হতে চায় না মেয়েটার, আর ছেলেটার তাও হয়ে যায়। তো এখানে বলা হচ্ছে যে মল্লিকা যেহেতু একটা ফুল, একটা মেয়ে, তাহলে কন্যা, তার হচ্ছে বিয়েটা যদি এই লগ্নে না হয় তাহলে তার কুল জাত বংশ সব চলে যাবে, মানে তার মান সম্মান সব চলে যাবে, মেয়েটার আর কখনো বিয়ে হবে না। সেটাই বলা হচ্ছে যে মল্লিকা দিগের কুল যায়। আর এই যে বাহকের দায়িত্বটা কে নিয়েছে? লেখক নিয়েছে। এই যে আমারও নিমন্ত্রণ ছিল, এখানে বলা হচ্ছে কি, লেখক বলছে যে আমাকেও নিমন্ত্রণ করা হয়েছে। তো তখন সে যেয়ে কিন্তু দেখলেন সবাই থমকে দাঁড়িয়ে আছে, সময় চলে যাচ্ছে, লগ্ন বয়ে যাচ্ছে, তখন সে বাহকের দায়িত্বটা গ্রহণ করলেন। তারপর বলা হচ্ছে যে বরযাত্রী সকলকে তুলিয়া লইয়া মল্লিকাপুরে গেলাম। সেখানে দেখিলাম কন্যাকুল সকল ভগিনী আহ্লাদে ঘোমটা খুলিয়া মুখ ফুটাইয়া পরিমল
পরিমল ছুটাইয়া সুখের হাসি হাসিতেছে। দেখিলাম পাতায় পাতায় জড়াজড়ি গন্ধের ভাণ্ডারে ছড়াছড়ি পড়িয়া গিয়াছে, রূপের ভারে সকলে ভাঙ্গিয়া পড়িতেছে। মানে এখানে বিয়ে বাড়ির একটা পরিস্থিতিকে বোঝানো হচ্ছে যে সবাই সুন্দর করে হাসি খুশি সাজসজ্জা করে বিয়ের জন্য অপেক্ষা করছে। এরপর বলা হচ্ছে কি, যুথি মালতী বকুল রজনীগন্ধা প্রভৃতি এওগণ স্ত্রী আচার করিয়া বরণ করিল। আচ্ছা, এখানে এওগণ হচ্ছে কি বলেছি যে সধবা, বিয়ে হয়েছে কিন্তু তাদের স্বামী আছে, সে বর আছে, সেজন্য বলা হচ্ছে কি তারা এও। এরপর হচ্ছে এখানে আরো কিছু ফুলের নাম পেলাম, যুথি মালতী বকুল রজনীগন্ধা প্রভৃতি। এরা হচ্ছে কি বরকে আচার অনুষ্ঠান নিয়ম অনুযায়ী বরণ করে নিল। এরপর হচ্ছে দেখিলাম পুরোহিত উপস্থিত করিয়া বরণ করিল। দেখিলাম পুরোহিত উপস্থিত, আচ্ছা সরি, দেখিলাম পুরোহিত উপস্থিত করিয়া বরণ করিল। আচ্ছা, দেখিলাম পুরোহিত উপস্থিত নসি বাবুর নবম বর্ষীয়া কন্যা কুসুম রূপিণী। কুসুম রূপিণী এখানে বলা হচ্ছে কি নবম বর্ষীয়া কন্যা। নবম বর্ষীয়া কন্যা হচ্ছে কে, জীবন্ত কুসুম রূপিণী। এটা হচ্ছে নসিরাম বাবু, যে আমরা নসিরাম বাবুর যেই ফুলের বাগানে আমরা যে বিবাহটা দেখতে পাচ্ছি, তো সে তাকেও কিন্তু লেখক দেখছে যে দেখিলাম পুরোহিত উপস্থিত নসিব বাবুর নবম বর্ষীয় কন্যা জীবন্ত কুসুম রূপিণী। কুসুমলতা সুচ সুতা লইয়া দাঁড়াইয়া আছে। এই কুসুমলতা হচ্ছে কমলাকান্ত হচ্ছে কুসুমলতার হচ্ছে কাকা, ঠিক আছে। এবং এই কল্পনা বা এই স্বপ্নের মধ্যে কিন্তু কমলাকান্ত সেই নসিবাবুর যে তার মেয়ে, সে হচ্ছে কুসুম, তো তাকেও দেখতে পাচ্ছে যে কুসুমলতা কি হচ্ছে সুচ সুতা নিয়ে দাঁড়িয়ে আছে এবং সেই কিন্তু পুরোহিত। এটা তিনি গল্পের কল্পনার মধ্যে বা স্বপ্নের মধ্যে দেখছে যে কুসুমলতা সুচ সুতা নিয়ে দাঁড়িয়ে আছে। কন্যাকর্তা কন্যা সম্প্রদান করিলেন। পুরোহিত মহাশয় দুইজনকে এক সুতায় গাঁথিয়া গাঁটছড়া বাঁধিয়া দিলেন। তখন বরকে বাসর ঘরে লইয়া গেল। আচ্ছা, তাহলে কিন্তু এখানে লেখক তার জীবন্ত যে তার যে কুসুম লতা, যে নসিবাবুর যে মেয়ে, হ্যাঁ, নবম বর্ষীয়া কন্যা, ঠিক আছে, যে নবম বর্ষীয়া কন্যা যে কুসুমলতা, তাকে দেখছেন এবং সে এখানে পুরোহিতের দায়িত্ব পালন করছে। তার হাতে হচ্ছে একটা সুচ সুতা, সে হচ্ছে ফুল দুইটাকে একই মালায় গেঁথে বেঁধে দিলেন, তাহলে তাদের বিয়েটা হয়ে গেল। এটাই বলা হচ্ছে যে তাদের বিয়েটা হয়ে গেছে। এরপর বিয়ে হয়ে যাবার পর কি করে, বরকে বাসর ঘরে নিয়ে যায়। তো সেটাই বলা হচ্ছে যে বরকে বাসর ঘরে লইয়া গেল। কত যে রসময়ী মধুময়ী সুন্দরী সেখানে বরকে ঘিরিয়া বসিল, তাহা কি বলিব। প্রাচীনা ঠাকুরানী দিদি টগর সাদা প্রাণে বাধা রসিকতা করিতে করিতে শুকাইয়া উঠিলেন। এখানে যে ঠাকুরানী দিদি এবং তিনি হচ্ছে কি টগর, ঠিক আছে। টগর হচ্ছে কোন রঙের ফুল, সাদা রঙের ফুল, সেজন্য বলা হচ্ছে যে টগর সাদা। সে হচ্ছে রসিকতা করছে। বিয়ে বাড়িতে আমরা দেখতে পাই যে সবাই বড় ছোট সবাই কিন্তু বর কন্যা বরের সাথে বেশি করে রসিকতা করে। মেয়ে পক্ষের যে যারা আছে তারা কিন্তু বরের সাথে রসিকতা করে, হাসি ঠাট্টা তামাশা করতে থাকে। তো সেটাই এখানে উপস্থিত হচ্ছে যে এখানে ঠাকুরানী দিদি রসিকতা করছে বরের সাথে। রঙ্গনের রাঙা মুখ হাসি ধরে না। রঙ্গন ফুল হচ্ছে কি খুব হাসছে। জুই কন্যের সই, জুই হচ্ছে কি কন্যের সই। কন্যের সই মানে কি কন্যার বান্ধবী। জুই ফুল হচ্ছে কন্যার বান্ধবী। কন্যের কাছে গিয়ে শুইল। রজনীগন্ধাকে বর তারকা রাক্ষসী বলিয়া কত তামাশা করিল। রজনীগন্ধাকে আর বড় কি করছে এখানে, তাদের সাথে হাসি ঠাট্টা তামাশা করছে এবং রজনীগন্ধাকে বলছে কি তারকা রাক্ষসী বলছে বর। এটা বলে তারা হাসি তামাশা করতে লাগলো। বকুল একে বালিকা তাতে যত গুণ তত রূপে নহে, এক কোণে গিয়া চুপ করিয়া বসিয়া রহিল। কিন্তু বকুল ফুল আবার বেশি একটা এত গুণের না, সে হচ্ছে চুপ করে বসে আছে। আমরা বলি না যে ইন্ট্রোভার্ট টাইপের, যে বকুল ফুল হাসি এত মানুষজন হচ্ছে হাসি ঠাট্টা তামাশা করছে কিন্তু বকুল ফুল করছে না, সে চুপ করে একটা জায়গায় যে বসে আছে। এরপর কি, আর ঝুমকো ফুল বড় মানুষের গৃহিণীর মতো মোটা নীল শাড়ি ছড়াইয়া জম কাইয়া বসিল। এবং কার কথা বলা হচ্ছে যে ঝুমকা ফুল হচ্ছে বড় মানুষের মতো নীল রঙের শাড়ি পরে, মোটা শাড়ি পরে গৃহিণীর মতো সে হচ্ছে জাঁকজমকপূর্ণ সেজে বসে আছে।
যুথি, মালতী, বকুল, রজনীগন্ধা প্রভৃতি এওগণ স্ত্রী আচার। তখন কমল কাকা ও স্ত্রী আচার করছে, তো তখন কি করছে, তখন কমল কাকা ওঠো বাড়ি যাই, রাত হয়েছে, ও কি চুলে পড়বে যে, কুসুমলতা এই কথা বলিয়া আমার গা ঠেলিতেছিল। তো এই যে স্বপ্ন দেখতে দেখতে তখন কি কুসুমলতা চলে আসলো, কমলাকান্তকে কি বলছে, কমল কাকা উঠো বাড়ি যাই, এটা বলে ডাকছে। চমক হইলে দেখিলাম কিছুই নাই, সেই পুষ্প বাসর কোথায় মিশিল, মনে করিলাম সংসার অনিত্যই বটে, এই আছে এই নাই। তো এই যে কমলাকান্ত বা আমাদের যে লেখক, তিনি কি স্বপ্নে দেখছিলেন, যখন কুসুমলতা এসে তাকে ডাকলেন তখন হচ্ছে তার ঘুম ভেঙে গেল এবং উঠে দেখলেন যে এই যে বিয়ে এত কিছু তিনি এতক্ষণ দেখছিলেন এগুলো কিছুই নেই। তো তিনি তখন বলছেন যে আসলে এই সংসার হচ্ছে অস্থায়ী, এই জন্য মানে তিনি এটা চিন্তা করতে করতে উঠছে, সেই রম্য বাসর কোথায় গেল, সেই হাস্যমুখী শুভ্র স্মিত সুধাময়ী পুষ্প সুন্দরী সকল কোথায় গেল। এখানে বলা হচ্ছে কি যে সুন্দর সুন্দর পুষ্প, এবং তিনি চিন্তা করছিলেন, স্বপ্নের মধ্যে দেখছিলেন কি যে সকল ফুল সুন্দর সুন্দর সাজসজ্জা নিয়ে বরের সাথে হাসি ঠাট্টা তামাশা করছে। তো সেজন্য তিনি বলছেন যে পুষ্প সুন্দরী সকল, মানে সকল পুষ্পই সুন্দরী মেয়ে রূপে তিনি কল্পনা করছিলেন। তো তারা সবাই কোথায় গেল, যেখানে সব যাইবে সেখানে স্মৃতির দর্পণ তলে ভূত সাগর গর্ভে, যেখানে রাজা প্রজা পর্বত সমুদ্র গ্রহ নক্ষত্রাদি গিয়াছে বা যাইবে সেইখানে ধ্বংসপুরে, এই বিবাহের ন্যায় সব শূন্যে মিশাইবে, সব বাতাসে গলিয়া যাইবে। কুসুম বলিল, ওঠো না, কি করছো? আমি বলিলাম, দূর পাগলি, আমি বিয়ে দিচ্ছিলাম। তো এখানে কমলাকান্ত চিন্তা করছে আসলে সবই একদিন ধূলিসাৎ হয়ে যাবে, তো তিনি যা দেখছিলেন সবই এখন তার সামনে আর কিছু নাই, সব ধূলিসাতের মতো হয়ে গেছে। আর এদিকে কুসুমলতা বারবার বলছে যে তুমি কি করছিলে, উঠো উঠো, এরকম বলছে। তখন কমলাকান্ত বলছে যে আমি বিয়ে দিচ্ছিলাম। তখন কুসুম হেসে হেসে কাছে দাঁড়াইয়া আচ্ছা, কুসুম হেসে হেসে কাছে দাঁড়াইয়া আদর করিয়া জিজ্ঞেস করিল, কার বিয়ে কাকা? আমি বলিলাম, ফুলের বিয়ে। তখন কুসুমলতা কি করছে, তার কাকাকে জিজ্ঞেস করছে যে তুমি কার বিয়ে দিচ্ছিলে? তখন তার কাকা বলল কি যে আমি ফুলের বিয়ে দিচ্ছিলাম। ও পোড়া কপাল, ফুলের? আমি বলি কি, আমিও যে এই ফুলের বিয়ে দিয়েছি। কই, এই যে মালা গেঁথেছি, দেখিলাম সেই মালায় আমার বরকন্যা রহিয়াছে। অর্থাৎ কি, কমলাকান্ত এতক্ষণ যে সকল কিছু তার স্বপ্নে দেখছিলেন সেগুলো কিন্তু তিনি একটু বাস্তবেও দেখলেন, যে আসলে তিনি কিন্তু কুসুমলতাকে পুরোহিতের রূপে দেখেছিলেন তার স্বপ্নে, এবং দেখলেন যে কুসুমলতা কিন্তু আসলে মালাই গেঁথেছে, এবং যে মল্লিকা ফুল এবং যে গোলাপ ফুলকে সে স্বপ্নে বর কনের মতো করে দেখছিলেন, একটা সুন্দর একটা গল্পের মতো তাদের বিয়ে হচ্ছে। তো সেটা কিন্তু তিনি দেখলেন যে বাস্তবে কিন্তু তারা দুইজন গোলাপ ফুল এবং মল্লিকা ফুল একই সাথে একই গাঁটছড়ায় বাঁধা হয়ে তাদের কিন্তু আসলে বিয়ে হয়ে গেছে। তার কল্পনার সাথে তার স্বপ্নের সাথে যেন বাস্তবটা মিলে গিয়েছে। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা গল্পটা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।